নবান্ন থেকে এইবার বর্তমানকে শোকজ নোটিশ। তাহলে এবার কি সরকার সংবাদ মাধ্যমের উপর চড়াও হতে চলেছে? মানে সরকার পরিবর্তন হতেই কি বর্তমানের উপরে এই অ্যাটাক? আমি এরকম কিছু বলবো না, কারণ লাস্ট 10 বছরে বর্তমান সংবাদ মাধ্যমের যা বিল্ডিং একের পর এক ছকা হচ্ছিল তা চোখে লাগার মতো ছিল। ফ্রিডম অফ স্পিচ সবার রয়েছে, কিন্তু এতটা নেই যে সরকারের কাছে মাথা বিক্রি করে দিতে হবে। আগেকার সরকার যখন ছিল তখন বিভিন্ন জালিয়াতি যেগুলি বর্তমানের বিল্ডিং এর মাধ্যমে বর্তমান সংবাদ মাধ্যম করেছে তাদেরকে কিছু বলেনি, তাই বর্তমান প্রাক্তন সরকারের বিরুদ্ধে কিছু বলতে পারতো না। কিন্তু বিল্ডিং বেড়ে যেত, বর্ধমান বলুন, সল্ট লেক বলুন, নিউ টাউন বলুন, বিল্ডিং চোখে পড়ার মতো, মানুষের চোখে পড়ছে বর্তমানের বিল্ডিংগুলি। কিন্তু বর্তমান সরকার যেটা এসেছেন, তিনি যে খামতিগুলি এতদিন পর্যন্ত এনজয় করেছে বর্তমান, তাদের বিরুদ্ধে এবার শোকজ নোটিশ দিয়েছেন। 3 দিনের মধ্যে সঠিক জবাব না মিললে, অর্থাৎ যা উত্তর সরকার চায় সেই মনের মতো উত্তর যদি বর্তমান না দিতে পারে, তাহলে তাদের ক্লাস আছে, অর্থাৎ তাদেরকে ভুগতে হবে। যা যা কাণ্ড করেছে সবটারই হিসাব হবে। তো এটা তো ভুল তো কিছু না, এটা তো হওয়ারই ছিল। আমি এটা বলবো না যে কোনো জার্নালিস্ট বা কোনো সংবাদ মাধ্যম সরকারের কাছে এতটা বিক্রি হয়ে যাক, সরকারের কাছে এতটা বিক্রি হয়ে যাক যে সে আর কিছু বলতে পারবে না। মানে আমি আপনাদেরকে এটা বলছি যে এবিপি আনন্দের মতো সংবাদ মাধ্যম হতে পারে যে কিছু বুঝতে পারতো না, কিন্তু তাও নিউট্রাল থাকার চেষ্টা করেছে। বর্তমান একটা সময় আমি কি বলবো, আমার দাদু পর্যন্ত পড়তেন, আর তারপরে লাস্ট 10 বছরে যা পরিবর্তন হয়েছিল বর্তমানে, তা আমি আর ভাষায় প্রকাশ করতে পারলাম না। মানে চোখে লাগার মতো। দেখুন, মিডিয়ার কাজ এমন হওয়া উচিত যে কাজ ইন্ডিয়ান এক্সপ্রেস করে দেখিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস কোনো গভর্নমেন্টের চটি চাটার মতো কাজ করেনি। ইন্ডিয়ান এক্সপ্রেস এতটা ভালো সংবাদ মাধ্যম, যা বিরোধী করার যে কাজ ছিল, মানে যেটা কংগ্রেসের করা দরকার ছিল, সেই কাজটা এখন করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। মানে ভাবতে পারছেন কি কাজ করেছে? আমি জানাই আপনাদেরকে যে ডিম থেরাপি আমাদের বাংলায় চলছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আর নেতাদেরকে দেখে, সেই ডিম নিয়ে এবার আমাদেরকে মধ্যপ্রদেশ পৌঁছতে হবে। এবং বিজেপির যে সিএম রয়েছেন, ওনাকে এবং ওনার ফ্যামিলি মেম্বার যাদের নাম দুর্নীতিতে জড়িয়েছে, তাদেরকে সেই ডিম থেরাপি দিতে হবে। বিষয়টা যেটা বলছিলাম যে ভয়ঙ্কর তথ্য ফাঁস হয়েছে, আর ইন্ডিয়ান এক্সপ্রেসের দিক থেকে ফাঁস হয়েছে। তো আমি লাইনটা একবার পড়ি আপনাদের সামনে। মধ্যপ্রদেশ চিফ মিনিস্টার মোহন যাদব's family bought 168 acres where his government built roads। মানে ভাবুন না, কত মজার না ব্যাপার, যখন আপনারা জানতে পারবেন যে কোনো সরকার অমুক জায়গার উপর দিয়ে রেলে ট্র্যাক যাবে। আপনারা এই জায়গাটা আগেই জেনে গেছেন, আপনারা এই জায়গাটা আগেই কিনে নিয়েছেন, তারপর সরকার অ্যানাউন্সমেন্ট করবে, রেলের ট্র্যাক হবে, আপনারই জমি অকুপাইড করা হবে, যেটা কি কিছুদিন আগেই আপনি কিনেছিলেন একটা ছোট্ট ইনভেস্টমেন্টের মতো। এই সেম অ্যালিগেশনস লেগেছে মধ্যপ্রদেশের সিএম মোহন যাদবের ওপর এবং তাদের ফ্যামিলির ওপর, যাদের রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। জমি কেনা বেচার ব্যবসা আগে থেকেই ছিল, কিন্তু স্পিড আপটা হয়েছিল যবে থেকে মোহন যাদব সিএম হয়েছেন তবে থেকে। আমি যাব শিবরাজ সিং চৌহানকে সরিয়ে মধ্যপ্রদেশে মোহন যাদবকে সিএম করার প্ল্যানিংটা অমিত শাহেরই ছিল, আমি সে বিষয়ে যাব, কিন্তু তার আগে দুর্নীতিটা আপনাদের সামনে বলি। বিষয়টা হচ্ছে যে 137টা প্লট কেনা হয়েছে, যার টোটাল এরিয়া হচ্ছে 168 একর, আর এটা কেনা হচ্ছে উজ্জয়নে। 2028-এ মহাকুম্ভ যেটা হবে সেটা ওখানেই হবে, আর ওখানে সরকারের একটু নজর রয়েছে ডেভেলপমেন্টের দিকে। সেটা রাস্তার দিক থেকে বলতে পারেন, সেটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলতে পারেন, সেদিকে সরকারের নজর রয়েছে। তো সেখানেই হঠাৎ করে মোহন যাদবের ফ্যামিলির লোকজন 45 কোটি টাকা ইনভেস্ট করেছে, এবং তারপরেই ইনভেস্টমেন্টের পর, জমি কেনার পর, সরকারও একের পর এক ডেভেলপমেন্টের প্রজেক্ট অ্যানাউন্স করেছে। কত মজার ব্যাপার। নাম কার কার জড়িয়েছে আমি একটু রিলেটিভদের ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরি। ওনার স্ত্রী সীমা যাদব, ছেলে বৈভব যাদব, ডটার ইন ল বৌমা শালিনী যাদব, ভাই নারায়ণ যাদব আর নন্দলাল যাদব, সিস্টার কলাবতী যাদব, নেফিউ অভয় যাদব, কাজন গোবিন্দ যাদব আর নীলেশ যাদব। কি করেছে তো সেটাও আমি আপনাদেরকে জানাই যে 168 একর যে জমি ছিল, তার মধ্যে 111 একর ল্যান্ড এমন বেরিয়েছে যে ল্যান্ডের ওপর হাইওয়ে প্রজেক্ট, রোড এক্সপেনশন করিডোর, আরবান গ্রোথ জোনস, এরিয়া রিসিভিং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের মতো প্রকল্পগুলি অ্যানাউন্স হয়েছে। আর কি মজার ব্যাপার যে এই সরকারের এই অ্যানাউন্সমেন্টের আগেই ফ্যামিলি মেম্বাররা কিন্তু জায়গাও কিনে নিয়েছিলেন, অর্থাৎ যে যে গ্রামের ওপর দিয়ে, যে যে জায়গার ওপর দিয়ে, যে যে এগ্রিকালচার ল্যান্ডের ওপর দিয়ে এই হাইওয়ে প্রজেক্ট হবে, এই রোড এক্সপেনশন করিডোরসগুলি হবে, তার আগে থেকে জায়গাগুলো কিন্তু ওনার ফ্যামিলির লোক কিনে নিয়েছেন, মোহন যাদবেরই ফ্যামিলির লোক কিনেছেন।
মধ্যপ্রদেশের সিএম এর ফ্যামিলির লোকই কিনেছেন। কবে কিনেছেন? 2023-এর পর, 2 বছরে। বাহ, ভালো কথা। এবার মজাটা কেমন আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই। ফ্যাক্ট হচ্ছে এইটা যে যখন কোনো জমি এগ্রিকালচার ল্যান্ডের ক্যাটাগরিতে থাকে তখন সেটার ধরে নিন সাপোজ যে 1 একরের দাম হচ্ছে 20 লক্ষ টাকা, আর যখন সেই ল্যান্ডকে কনভার্ট করানো হচ্ছে সেটা রেসিডেন্সিয়াল ক্যাটাগরিতে হতে পারে বা সেটা কমার্শিয়াল ক্যাটাগরিতে হতে পারে, এবং গভর্নমেন্ট যখন সেটাকে অকুপাইড করবে তাহলে সেই 1 একরের 20 লক্ষ টাকা করে যেটা 1 একর দাম জমির, সেটার দাম হয়ে যায় 1 থেকে 5 কোটি টাকা। ভাবুন, নিজের লোক মুখ্যমন্ত্রী, প্রজেক্ট অ্যানাউন্সমেন্টের আগেই জেনে যাচ্ছি, খরচা একটু করে দিলাম, আর তারপর কোটি কোটি টাকা লাভ। তো বড়লোক কে হবে? বড়লোক আরো বড়লোক হবে, কারণ গরিবের জমি তো কিনে নিচ্ছে না বড়লোক। টাকা রয়েছে, টাকা দিয়ে গরিবের জমি কিনে নিলাম। গরিব জানতে পারছে না যে তার উপর দিয়ে বড় রাস্তা হবে, হাইওয়ে হবে, কিন্তু সেই বড়লোক জেনে যাচ্ছেন কারণ তার রিলেটিভ মুখ্যমন্ত্রী। তো এতটা বড় তথ্যই ফাঁস করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, যেখানে টাইমিংটাও ম্যাটার করছে। টাইমিংটা হচ্ছে যে ভাই 2023-এর পর, সিএম হওয়ার পর এই রিয়েল এস্টেটের ব্যবসা যে সমস্ত ফ্যামিলির লোকজন করে থাকেন, সিএম এর ফ্যামিলির লোকজন, রিলেটিভসরা, ওনাদের এই ব্যবসার স্পিড আপ হয়েছে। আর তারপরে এগ্রিকালচার ল্যান্ডগুলিকে রেসিডেন্সিয়াল ল্যান্ড আর কমার্শিয়াল ল্যান্ডে কনভার্ট করা হচ্ছে। আর তো তার বাকি তো আমি আপনাদেরকে বললাম। আর আরেকজনের কথা আমি পার্টিকুলারলি বলি, যার নাম আলাদা করে নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে গোবিন্দ যাদব, যিনি 41 একর ল্যান্ড, ওই যে 168 বলেছিলাম তার মধ্যে 111 তো প্রজেক্ট আমি বলে দিলাম, এখানে এবার 41 একর ল্যান্ড, যেটা গঙ্গেদি এরিয়া, এটাও সেই উজ্জয়িনীরই একটি এরিয়া, যেখানে 41 একর ল্যান্ড মুখ্যমন্ত্রীর কাজন গোবিন্দ যাদব কিনেছিল মাল্টিপল ট্রানজাকশনের মাধ্যমে, এবং তারপর সেটাকে প্রাইভেট বিল্ডারকে বিক্রি করে দেওয়া হয় ডেভেলপমেন্ট পারপাসে। দারুণ। এটা অমিত শাহের প্ল্যানিং ছিল। তাহলে এক সংবাদ মাধ্যমের ভূমিকা, যিনি বিরোধী দলের মতো রোল প্লে করলেন, এটা কংগ্রেসের ফাঁস করার কথা ছিল। এখন কংগ্রেস কোয়েশ্চেন তুলছে, কিন্তু মিডিয়ার রোল এতটা ইম্পর্টেন্ট, যারা গ্রাউন্ড ইনভেস্টিগেশন করে ফাঁস করে দিল দুর্নীতি। আর এক বর্তমান যে নিজের বিল্ডিং ঠুকতে ব্যস্ত, হ্যাঁ না? আচ্ছা, এবার বলি, শিবরাজ সিং চৌহানকে চেঞ্জ করার প্ল্যানিং অমিত শাহেরই ছিল। আমি বলবো না, কারণ একটা অভিযোগ উঠেছে, তার মানে সেটা প্রুভড নয়, এটা সাবজেক্ট টু ইনভেস্টিগেশন। কিন্তু সেম ভাবে সামনে কিন্তু ইউপি ইলেকশন আসছে, আর ইউপি ইলেকশন 2024-এ কত বড় ধাক্কা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। যোগী আর অমিত শাহের মধ্যে ক্ল্যাশ বুঝতে আর কারোর বাকি নেই। কেন ক্ল্যাশ হচ্ছে? কারণ কোথাও না কোথাও এটা ম্যাটার করছে যে যোগী মোদির জড়ি হিট করে যাচ্ছিল, সেখানে শাহ আর মোদির জড়ি একটু ডাউন হচ্ছিল। মানে অমিত শাহের পপুলারিটির থেকে যোগীর পপুলারিটি অনেক বেশি ছিল। 2017 সালে যখন কেশব প্রসাদ মৌর্যেরই হওয়ার কথা ছিল সিএম, আর সেটা অমিত শাহেরই চয়েস ছিল, কিন্তু কোনো কারণে বলুন বা আরএসএস ফ্যাক্টর বলুন, মোহন ভাগবত ফ্যাক্টর বলুন, যে কারণে যোগীর পপুলারিটির কাছে এই কেশব প্রসাদ মৌর্যের পপুলারিটি কোনো ম্যাটারই করেনি, আর যার জন্য 2017 সালে সিএম যোগী আদিত্যনাথ হয়েছিলেন, এবং তিনি নিজের যোগ্যতাতেই হয়েছিলেন নিজের যোগ্যতাতে। কিন্তু ক্লাস এত বড় ছিল যে 4.5 বছর পর্যন্ত ওই রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগ হতে দেওয়া হয়নি দিল্লি থেকে। কেন হতে দেওয়া হয়নি? কারণ যোগী আদিত্যনাথ, যিনি নিজে বলতেন যে আমার রাজ্য, আমি আমার মতো করে পুরো রাজ্যটি চালাবো, দিল্লির ইনফ্লুয়েন্স থাকবে কিন্তু সবটাই দিল্লির থাকবে না। তো সেই কথা অমিত শাহ খুব একটা ভালোভাবে নিতে পারেননি, এবং তারপরে বিভিন্ন সুরসুরি এবং হাওয়া দেওয়ার মাধ্যমে 2024 সালের যখন টিকিট দেওয়া হয় ইউপি ইলেকশনের, তখন অমিত শাহ নিজের পছন্দ মতো ক্যান্ডিডেটকে টিকিট দেয়, যার জন্য ইউপিতে যে 2024-এ ধাক্কা লেগেছিল তার দায় এখন অনেকটাই বলতে পারেন যে যোগী আদিত্যনাথ অমিত শাহকে করে থাকেন। আর কেমন ধাক্কা সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই। অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যে ইউপি এমপি সিটে যখন 61, মানে 80টা টোটাল সিট রয়েছে, 61-60 এরকম রেজাল্ট দিয়েছে, সেই ইউপি 2024-এ 33-এ নেমেছিল এমপি সিট। সব থেকে বড় কথা হচ্ছে সমাজবাদী পার্টি সাপা, সে দিয়েছিল 37টা, অর্থাৎ বিজেপির থেকে সমাজবাদী পার্টির এমপি বেশি হয়ে গেছিল। মানে এটা যে কত বড় ধাক্কা ছিল সেটা আমরা খুব ভালোই বুঝতে পারছি, এবং সেটা দিল্লি ইলেকশনে কত বড় ইম্প্যাক্ট ফেলেছে সেটাও বোঝানো হয়েছে, যার জন্য যোগী আদিত্যনাথের পুরো দোষ অমিত শাহের উপর চাপিয়েছিলেন, যে জোর করে আমার গভর্নমেন্টের মধ্যে ইনভলভমেন্ট হওয়া,
100% ইনভলভ হওয়া। এমনকি যোগী আদিত্যনাথকে সরানোর কম চেষ্টা করা হয়নি। যেমন শিবপ্রসাদ ইয়েতে মধ্যপ্রদেশে যেমন শিবরাজ সিং চৌহানকে সরানো হলো, সেরকমই যোগী আদিত্যনাথকে সরানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। আর এইবার সামনে যে ইলেকশন রয়েছে, সেই সামনের ইলেকশনেও আরএসএস এর সাথে মোহন ভাগবতের